প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব সিন্ধু তীরে কবিতাটি নিয়ে। সিন্ধু তীরে কবিতাটি লিখেছেন সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার বিখ্যাত কবি সৈয়দ আলাওল। এই সৈয়দ আলাওল বাংলা সাহিত্যে তিনি তার শিল্পোৎকর্ষে, পাণ্ডিত্যে এবং কবিত্বে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তার জীবন যতটা বৈচিত্র্যপূর্ণ, তেমনি তার জীবন কাহিনী কিন্তু অন্ধকারাচ্ছন্ন। তার জীবনী সঠিকভাবে জানা যায় না, কারণ তিনি মধ্যযুগের সপ্তদশ শতকের কবি। তিনি আনুমানিক 1605 খ্রিস্টাব্দে অর্থাৎ সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে বর্তমান বাংলাদেশের ফতেহাবাদ বা ফরিদপুরের জালালপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন। এই তথ্যটি জানা যায় তার পদ্মাবতী কাব্যের আত্মপরিচয় অংশে। তিনি স্পষ্ট লিখেছিলেন, মুলুক ফতেহাবাদ গৌড়েত প্রধান তথা জালালপুর পুণ্যবতী স্থান। এই শ্লোক থেকেই আমরা অনুমান করে নিতে পারি যে কবি সৈয়দ আলাওল 1605 খ্রিস্টাব্দের আনুমানিক 1605 খ্রিস্টাব্দ অর্থাৎ সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে বর্তমান বাংলাদেশের ফতেহাবাদ বা ফরিদপুর জেলার জালালপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ফরিদপুরের মজলিস কুতুবের অমাত্য ছিলেন, অর্থাৎ তার বাবা ফরিদপুরের মজলিস কুতুবের মন্ত্রী ছিলেন। তো তিনি তার বাবার সঙ্গে বাল্যকালে জালালপুরেই তার বাল্যকাল এবং শৈশব অতিবাহিত করেছেন। কিন্তু যখন শৈশব বাল্য অতিক্রম করে যৌবনে পদার্পণ করলেন কবি সৈয়দ আলাওল, তখন সৈয়দ আলাওল তার বাবার সাথে একবার জলপথে সমুদ্র যাত্রাকালে, অর্থাৎ এক স্থান থেকে আর অন্য স্থান যাত্রাকালে তার বাবা জলদস্যু অর্থাৎ হারমাদদের দ্বারা আক্রান্ত হন। সেই হারমাদ বা জলদস্যুদের হাতে পড়ে তার বাবা মারা যায়, তাদের হাতে মারা যায় জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে। আর কবি সৈয়দ আলাওল কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে তিনি আরাকানের রোসাং রাজসভায় উপস্থিত হন। রোসাং রাজসভায় উপস্থিত হলে আরাকানের রোসাং রাজসভার মন্ত্রী শ্রী সুধর্মা তাকে আর রাজসভায় স্থান দেন এবং তাকে সেনাবাহিনীর পদ দেন, সৈনিকের পদ দেন। সৈনিক আরাকান রাজসভার সৈনিক হিসেবে তাকে নিযুক্ত করেন। কেন? যেহেতু সৈয়দ আলাওল মন্ত্রীপুত্র ছিলেন, সেহেতু তার যুদ্ধবিদ্যা ছিল তার মধ্যে। সৈয়দ আলাওলের পিতার নাম কি ছিল তা কিন্তু জানা যায় না, তা কিন্তু অজ্ঞাত। তারপরে তাকে যখন আরাকান রাজসভার সৈনিকের পদ দেওয়া হলো, তখন তিনি স্বেচ্ছায় সৈনিকের কাজ করতে শুরু করলেন। কিন্তু এই সৈয়দ আলাওল
তার শিক্ষায় পাণ্ডিত্যে পরিপূর্ণ। তিনি আরবি, ফার্সি, সংস্কৃত, বাংলা এই বিভিন্ন ভাষায় তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল, দখল ছিল। আর সেই জন্য তিনি আরাকান রাজসভার অন্যান্য সভাসদ পাত্র মিত্রদের অনুরোধে তিনি ওসি পরিত্যাগ করে মসি ধারণ করলেন, অর্থাৎ অস্ত্র ত্যাগ করে তিনি কালি ধরলেন, কলম ধরলেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে আমরা দুইজন বিখ্যাত মুসলমান কবিকে আমরা পেয়েছি, আরো অনেক ছিল, তার মধ্যে আরাকান রাজসভার এই দুইজন বিখ্যাত কবি কিন্তু প্রধান। এই দুজন কবি কে কে? একজন হলেন আরাকান রাজসভার কবি দৌলত কাজী এবং দ্বিতীয় জন হলেন কবি সৈয়দ আলাওল। মধ্যযুগের বেশিরভাগ কবিরাই, কারণ আমরা মধ্যযুগের যত সাহিত্য পাবো সেই বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, তারপরে বৈষ্ণব সাহিত্য, তারপরে যতগুলো মঙ্গলনাথ সাহিত্য যতগুলো আছে সব কি হচ্ছে? ধর্মকেন্দ্রিক। বিভিন্ন দেব দেবীর মাহাত্ম্য প্রচারমূলক কাহিনী। কিন্তু এই দুইজন মুসলমান কবি এই সমস্ত পৌরাণিক বা ধর্মীয় কাহিনীকে অবলম্বন না করে তারা অন্য পথ বেছে নিলেন। তারা মর্ত মানুষের রোমান্টিক প্রণয় কাহিনীকে বেছে নিলেন তাদের কাব্য উপজীব্য হিসেবে। আরাকান রাজসভার অর্থাৎ রোসাং রাজসভার যিনি প্রথম কবি দৌলত কাজী, তিনি হিন্দি কবি মিয়া সাধনের মাইনা কো স্যাত নামক একটি কাব্যের তিনি বাংলা অনুবাদ করতে শুরু করেন, আরাকান রাজসভার কবি দৌলত কাজী। কিন্তু সেই কাব্যে তিনি 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ লেখার পর তিনি মারা যান। ফলে কাব্যটি অসমাপ্তই থেকে যায়। যে কাব্যটির তিনি নাম রেখেছিলেন সতী ময়না বা লোর চন্দ্রানী। পরবর্তীতে সৈয়দ আলাওল আরাকান রাজসভায় আসলে আরাকান রাজসভার প্রধানমন্ত্রী শ্রী মাগন ঠাকুর, আরাকান রাজসভার প্রধানমন্ত্রী মাগন ঠাকুর সৈয়দ আলাওলকে নির্দেশ দেন একটি কাব্য রচনার। তখন এই মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় সৈয়দ আলাওল কাব্য রচনা শুরু করেন। কাব্য রচনা যখন শুরু করলেন তখন তিনি বেছে নিলেন হিন্দি ভাষার বিখ্যাত কবি, হিন্দির অবধি ভাষার বিখ্যাত কবি মালিক মুহাম্মদ জাইসি। হিন্দি ভাষার বিখ্যাত কবি মালিক মোহাম্মদ জাইসির বিখ্যাত হিন্দি ভাষার কাব্য, যার নাম ছিল পদুমাবত। এই পদুমাবত কাব্যের হিন্দি ভাষার বিখ্যাত কবি মালিক মোহাম্মদ জাইসির পদুমাবত কাব্যের ভাবানুবাদ করতে শুরু করলেন। নাম রাখলেন পদ্মাবতী। সেই কাব্যের সৈয়দ আলাওল
নাম রাখলেন পদ্মাবতী। কিন্তু এই পদ্মাবতী কাব্যটি হচ্ছে মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত কাব্যের বাংলা অনুবাদ। তবে সৈয়দ আলাউল এই কাব্য অনুবাদের সময় তিনি হুবহু এই পদ্মাবতের নকল করলেন না, বঙ্গানুবাদ করলেন না। তার যে সমস্ত বিষয় তাকে ভালো লাগলো সেই বিষয় গ্রহণ করলেন, যেটা ভালো লাগলো না সেটাকে বাদ দিলেন। সেখানে তিনি নিজের অভিজ্ঞতায়, নিজের স্বকীয়তায় কাহিনীকে পুনর্নির্মাণ করলেন, ভাবানুবাদ করলেন। তিনি নিজের স্বকীয়তা, নিজস্বতা, মৌলিকতা বিভিন্ন জায়গায় বজায় রাখার চেষ্টা করলেন এবং সেই কাব্যে তিনি একজন মুসলমান কবি হয়েও আরবি ফার্সি ভাষাকে পরিত্যাগ করে তিনি বাংলা ভাষায় এবং তৎসম সংস্কৃত শব্দ বহুল ভাষায় এই পদ্মাবতীর কাব্য নির্মাণ করলেন। তবে এই পদ্মাবতী কাব্য রচনার প্রাক মুহূর্তে তিনি বেশ কিছু সঙ্গীত রচনা করেছিলেন। বিশেষ করে সেই সময়ের উচ্চবিত্ত পরিবারে এই সঙ্গীত পরিবেশনের জন্য তিনি কিছু সঙ্গীত রচনা করেছিলেন। এমনকি তিনি বৈষ্ণব পদাবলীর পদও কিছুটা রচনা করেছিলেন। তারপরে কবি মাগন ঠাকুরের আদেশে এই পদ্মাবতী কাব্যটি তিনি রচনা করেন 1652 খ্রিস্টাব্দে। 1652 খ্রিস্টাব্দে তিনি এই পদ্মাবতী কাব্যটি রচনা করেন। এরপরে কবি মাগন ঠাকুরের আদেশে তিনি রচনা করেন তার দ্বিতীয় কাব্য সৈফুল মুলুক বদিউজ্জামান। তার দ্বিতীয় কাব্য সৈফুল মুলুক বদিউজ্জামান, এই কাব্যটি তার রচিত হয়েছিল 1658 খ্রিস্টাব্দে। 1658 খ্রিস্টাব্দে এটিও হচ্ছে একটি রোমান্টিক প্রণয় কাহিনী নির্ভরশীল একটি কাব্য। এই কাব্যের সৈফুল মুলুক হচ্ছে নায়ক আর বদিউজ্জামান হচ্ছে নায়িকার নাম। তারপরে 1659 খ্রিস্টাব্দে 1659 খ্রিস্টাব্দে তিনি, আমি একটু আগে বললাম যে আরাকান রাজসভার প্রথম কবি দৌলত কাজী, তিনি তার লোর চন্দ্রাণী বা সতী ময়না কাব্যের 3 ভাগের 2 ভাগ রচনা করে পরলোক গমন করেন। বাকি অংশটি অলিখিতই থেকে যায়। তারপর সৈয়দ আলাউল আরাকান রাজসভার অর্থমন্ত্রী সোলেমানের নির্দেশে তিনি ওই লোর চন্দ্রাণী বা সতী ময়নার, দৌলত কাজীর লোর চন্দ্রাণী বা সতী ময়নার বাকি অংশটুকু তিনি সমাপ্ত করেন 1658 খ্রিস্টাব্দে। সতী ময়না বা লোর চন্দ্রাণী, এই লোর চন্দ্রাণী কাব্যের বাকি অংশটুকু তিনি সমাপ্ত করেন 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বাকি অংশটা তিনি লিখে ওই কাব্যটি তিনি সমাপ্ত করেন। তারপরে তিনি আরাকান রাজসভার অন্য এক মন্ত্রী, যার নাম ছিল সৈয়দ মুহম্মদ, সৈয়দ মুহম্মদের আদেশে তিনি রচনা করেন সপ্তপয়কর বা সপ্তপয়কর। সেটি 1663 খ্রিস্টাব্দে। সপ্তপয়কর এই কাব্যটি তিনি রচনা করেন 1663 খ্রিস্টাব্দে এবং তিনি একটি ধর্ম পুস্তক রচনা করেন যার নাম হচ্ছে তহফা। তহফা তহফা নামক একটি ধর্ম পুস্তক তিনি রচনা করেন। সেটি রচনা করেন 1664 খ্রিস্টাব্দে।
1664 খ্রিস্টাব্দে রচনা করেন ধর্মপুস্তক তহফা এবং 1671 খ্রিস্টাব্দে রচনা করেন সেকান্দার নামা, যেটি ছিল মূলত একটি সঙ্গীত শাস্ত্র। সেকান্দার নামা এটি তিনি রচনা করেন 1671 খ্রিস্টাব্দে। এটি ছিল একটি সঙ্গীত শাস্ত্র। তো এতগুলি কাব্য তিনি রচনা করেন এই সৈয়দ আলাওল। তো সৈয়দ আলাওল তিনি যে একজন মুসলিম কবি হয়েও তিনি যে হিন্দু পুরাণ, রামায়ণ, মহাভারত, সংস্কৃত এই বিভিন্ন ভাষা এবং বিভিন্ন গ্রন্থে, শাস্ত্রগ্রন্থে তার যে অগাধ পাণ্ডিত্য ছিল তার পরিচয় পাওয়া যায় তার এই কাব্যগুলিতে বিভিন্ন পৌরাণিক কাহিনীর নিদর্শনে। এবং তিনি যে ইসলাম শাস্ত্রেও তার যে অগাধ দক্ষতা ছিল তার পরিচয় পাওয়া যায় তার তহফা, সেকান্দার নামা এবং এই সপ্তপয়কর এই সমস্ত গ্রন্থগুলির মধ্য দিয়ে। তিনি প্রথম মধ্যযুগে হিন্দু এবং মুসলমান সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে তৎপর হয়েছিলেন তার কাব্যে। তিনি 1673 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। 1673 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন বা মারা যান। আমরা যেটা পড়ব সিন্ধু তীরে, এই সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে সৈয়দ আলাওলের অনুবাদমূলক গ্রন্থ মালিক মোহাম্মদ জায়সির, হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত কাব্যের অনুবাদমূলক কাব্য পদ্মাবতী। এই পদ্মাবতী থেকে আমাদের পাঠ্য কবিতা সিন্ধু তীরে নেওয়া হয়েছে। তো এই পদ্মাবতী কাব্যের কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। পদ্মাবতী হচ্ছে সৈয়দ আলাওলের একটি অনুবাদমূলক গ্রন্থ। এই অনুবাদমূলক গ্রন্থটি তিনি অনুবাদ করেছেন মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত। তিনি অনুবাদ করেছেন 1652 খ্রিস্টাব্দে। 1652 খ্রিস্টাব্দে তিনি এটি অনুবাদ করেন, কিন্তু এই অনুবাদটা তিনি করেছিলেন দীর্ঘ 7 বছর ধরে। 1645 সালে 1645 সালে অনুবাদ কর্মে তিনি নিয়োগ হন, আর 1652 সালে তিনি অনুবাদ সমাপ্ত করেন। দীর্ঘ 7 বছর ধরে অনুবাদ করেছিলেন। এবং এর যে মূল গ্রন্থ পদ্মাবত, অর্থাৎ হিন্দি ভাষা লেখা পদ্মাবত মোহাম্মদ জায়সি, এই পদ্মাবত মোহাম্মদ জায়সি লিখেছিলেন 1540 সালে। 1540 সালে মালিক মোহাম্মদ জায়সি লিখেছিলেন পদ্মাবত, আর 1652 সালে ওটাকে অনুবাদ করলেন আমাদের বাঙালি কবি সৈয়দ আলাওল, বাংলায় অনুবাদ করলেন, নাম দিলেন পদ্মাবতী। এই পদ্মাবতী কাব্যে 35 নম্বর খণ্ডের নাম হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। এই পদ্মাবতী কাব্যের 35তম খণ্ডের নাম হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। পদ্মাবতী কাব্যের অনেকগুলি খণ্ড আছে, তার মধ্যে 35 নম্বর খণ্ডের নাম হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। এই পদ্মা সমুদ্র খণ্ড থেকে আমাদের আলোচ্য কবিতা সিন্ধু তীরে অংশটি নেওয়া হয়েছে। আর এই পদ্মাবতী কাব্যটি হচ্ছে সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আর সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ পদ্মাবতীর 35 নম্বর খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে
আমাদের আলোচ্য কবিতা সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে। এবার এই সিন্ধু তীরে কবিতাটির যেখান থেকে শুরু হয়েছে আমাদের পাঠ্য, তার পূর্বে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এটি একটি মানে প্রণয় কাহিনীমূলক কাব্য। তো আমরা যেটুকু অংশ পড়ব, যেটুকু আমাদের পাঠ্য, তার পূর্বেও কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। আমরা 35 নম্বর খণ্ডের কাহিনী পড়ব। তার আগে তো আরো 34টা খণ্ড ছিল। তো তার আগে 34টা খণ্ডের কাহিনী আমরা একটু সংক্ষেপে ছোট্ট করে আগে আমরা জেনে নেব, তারপর আমরা মূল কবিতায় প্রবেশ করব। আনুমানিক এটা একটা ভারতের ম্যাপ। এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে এটা ভারতের দক্ষিণ প্রান্ত, মাঝে আছে সমুদ্র, অর্থাৎ তাকে আমরা প্রক প্রণালী বলে জানি। তার নিচে আছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার আদি নাম ছিল সিংহল। আমরা জানি বাংলার ছেলে বিজয় সিংহ লঙ্কা জয় করে লঙ্কার নাম রেখেছিল সিংহল। এর নাম ছিল সিংহল। আর এই জায়গায় আছে রাজস্থান, এইরকম জায়গায় আছে রাজস্থান। রাজস্থানের পূর্ব নাম ছিল চিতোর। চিতোর চিতোরের রাজা ছিল রত্ন সেন, আর তার স্ত্রীর নাম ছিল নাগমতি। এদিকে সিংহলের রাজা অর্থাৎ সিংহল রাজের কন্যা, যার নাম ছিল পদ্মাবতী। সিংহল রাজের কন্যা অর্থাৎ সিংহল রাজকন্যা, যার নাম ছিল পদ্মাবতী। এই পদ্মাবতীর 4 জন সখী ছিল। তার 4 সখীর নাম হচ্ছে চন্দ্রকলা, বিধুন্নলা, বিজয়া ও রোহিণী। এই 4 জন ছিল পদ্মাবতীর প্রিয় সখী অর্থাৎ বান্ধবী। এই পদ্মাবতীর ছিল একটা সুখ পাখি। এই পদ্মাবতীর একটা সুখ পাখি ছিল, যার নাম ছিল হীরামতি। পদ্মাবতীর হীরামতি নামে এক সুখ পাখি ছিল। সুখ পাখি। তো পদ্মাবতী এই সব সময় তার এই সুখ পাখি অর্থাৎ হীরামতিকে নিয়ে থাকতেন, সময় কাটাতেন, তার সঙ্গে সুখ দুঃখের কথা বলতেন, গল্প করতেন। তার একটা বিশেষ গুণ এই পাখির যে তিনি মানুষের সাথে অর্থাৎ পদ্মাবতীর সাথে গল্প করতেন, কথা বলতেন, মনের ভাব আদান প্রদান করতে পারতেন। তাই পদ্মাবতী অর্থাৎ সিংহল রাজকন্যা প্রমোদ উদ্যানে সব সময় তিনি তার সুখ পাখি হীরামতি এবং তার 4 প্রিয় সখী এদের সাথে খেলাধুলা এবং আনন্দ বিনোদন করতেন। কিন্তু এই সুখ পাখি এক সময় এক ব্যাধের হাতে, ব্যাধ অর্থাৎ যারা বনের পশু পাখি শিকার করে সংসার চালায় তাদেরকে বলা হয় ব্যাধ। এক ব্যাধের হাতে এই সুখ পাখি ধরা পড়ে যান। সুখ পাখিকে ধরে তিনি যখন নিয়ে যান,
মাংস করে বিক্রি করার জন্য, তখন শুক পাখি কিন্তু সেই ব্যাধের কাছে কাকুতি মিনতি করে যে আমাকে ছেড়ে দাও, আমার জন্য আমার প্রিয় সখী খুব কান্নাকাটি করছে, তুমি আমাকে ছেড়ে দাও। যখন কাকুতি মিনতি করে তখন সে ব্যাধ বুঝতে পারে এই পাখি খুব মূল্যবান, এর প্রচুর দাম আছে। তার পরিচয় পায় সে হলো পদ্মাবতী অর্থাৎ সিংহল রাজকন্যার শুক পাখি। তখন ব্যাধ একটু চালাকি করে কি করলো, সে ভাবলো এই পাখি তো বহু মূল্যবান, এই পাখিকে বিক্রি করে আমি প্রচুর পয়সা রোজগার করতে পারি। এই ভেবে তিনি সিংহলে না এসে তিনি সেই শুক পাখিটাকে নিয়ে, এই হীরামতি নামক শুক পাখিকে নিয়ে সেই ব্যাধ চলে গেলেন চিতরে বিক্রি করার জন্য। চিতরে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান ব্যাধ, আর চিৎকার করে বলেন পাখি নেবে গো পাখি, কেউ পাখি নেবে? কিন্তু পাখি কেউ নেয় না সে ব্যাধের কাছ থেকে, কেউ জিজ্ঞাসা করে না যে পাখি নিয়ে কি হবে। বিভিন্ন গ্রামগঞ্জ ঘোরার পর তিনি যখন চিতরের রাজা রত্ন সেনের রাজপ্রাসাদের সামনে দিয়ে চলে যাচ্ছেন সেই ব্যাধ পাখিটিকে নিয়ে, তখন চিতররাজ রত্ন সেনের স্ত্রী নাগমতি তিনি কিন্তু বাইরে বসেছিলেন। তিনি ব্যাধকে ডাকলেন, তিনি ব্যাধকে বললেন যে তোমার পাখির এমন কি গুণ আছে যে মানুষ তোমার পাখি কিনবে? ব্যাধ বললেন যে আমার পাখির অনেক গুণ আছে। কি গুণ আছে? আমার পাখি কথা বলতে পারে। সত্যি নাকি? বলছে হ্যাঁ। আমি কথা বলে দেখবো? হ্যাঁ বলে দেখুন। নাগমতি এবার সেই শুক পাখিকে জিজ্ঞাসা করলো যে তুমি কে? তখন সে বলল যে আমি সিংহ রাজকন্যা পদ্মাবতীর শুক পাখি হীরামতি। যে তুমি সিংহ রাজকন্যা পদ্মাবতীর শুক পাখি হীরামতি? এ কথা শোনার পরেই তিনি শুক পাখিকে জিজ্ঞাসা করলেন যে তোমার সখী, তোমার রাজকুমারী পদ্মাবতী দেখতে কেমন? তখন সেই শুক পাখি পদ্মাবতীকে, পদ্মাবতী বলছি নাগমতিকে পদ্মাবতীর রূপ সৌন্দর্যের কথা বলতে লাগলেন। আর এই পদ্মাবতী এতই সুন্দর ছিল যে তার রূপ, চেহারা এবং সৌন্দর্যে সে যে কোনো সময় স্বর্গের অপ্সরীকেও হার মানাতে পারে, তার এত তার সৌন্দর্য। তাই শুক পাখি পদ্মাবতীর নাক, চোখ, মুখ, গায়ের রং, চুল, তার প্রতিটা অঙ্গের সূক্ষ্ম বিশ্লেষণ করে নাগমতিকে শোনালেন। নাগমতি শোনার পর, পদ্মাবতীর রূপের কাহিনী শোনার পর নাগমতি সেই ব্যাধকে কিছু উপহার দিয়ে বললেন যে তুমি এক্ষুনি তুমি এই পাখিটাকে নিয়ে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও। ব্যাধ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। নাগমতি পাখি কিনলেন না, বরঞ্চ তাকে কিছু উপহার দিলেন ব্যাধকে, আর বললেন তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। কেন? কারণ তার যে স্বামী রত্ন সেন, সেই রত্ন সেন ছিল, অর্থাৎ শুধু রত্ন সেনই নয়, সেই সময়ের যত রাজা সম্রাট তারা একটু মেয়েদের প্রতি দুর্বলতা ছিল বেশি। মানে সুন্দরী মহিলা বা সুন্দরী কোনো মেয়ের খোঁজ পেলেই তারা তাকে পেতে চাইতো, বউ হিসেবে পেতে চাইতো। আর সেই জন্য নাগমতি ভাবলো যে আমার স্বামী রত্ন সেন যদি এই পদ্মাবতী রূপগুলোর কথা শোনে তাহলে হয়তো আমার স্বামী আবার তাকেও বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। এই ভেবে তিনি পাখি না নিয়ে তাকে উপহার দিয়ে তাড়িয়ে দিলেন। কিন্তু সেই ব্যাধ সারাদিন ঘোরাঘুরির পর আবার সন্ধ্যাবেলা যখন তিনি বাড়ি ফিরে আসছেন, তখন তিনি মনে মনে ভাবলেন যে যাওয়ার পথে নাগমতি পাখি না কিনেই আমাকে এত উপহার দিয়েছে, যদি রাজার সাথে সাক্ষাৎ করতে পারি রাজা আর বা না আমি কত উপহার দেবে পাখির সাথে কথা বলে। এই মনে করে আসার পথে সেই ব্যাধ সরাসরি রত্ন সেনের রাজপ্রাসাদে প্রবেশ করল। প্রবেশ করে রাজা রত্ন সেনকে বলল, রাজামশাই পাখি নেবেন? পাখি? কোন পাখি? শুক পাখি। তোমার পাখির কি গুণ আছে?
যে আমার পাখি কথা বলতে পারে। যে সত্যি বলছে হ্যাঁ, আমি কথা বলে দেখতে পারি, হ্যাঁ দেখুন। এবার রাজা রত্ন সেন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে, তোমার নাম কি? ও বললো হীরামতি। যে হীরামতি নামে তো কোনো পাখির নাম শুনিনি। তখন বললো এই নাম আমার পদ্মাবতীর দেওয়া। যে পদ্মাবতী কে? পদ্মাবতী হচ্ছে সিংহ রাজকন্যা পদ্মাবতী রাজকুমারী। যে সিংহ রাজকন্যা পদ্মাবতী, সে দেখতে কেমন? আবার সেই হীরামতি সুখ পাখি রাজা রত্ন সেনের সামনে এবার পদ্মাবতীর রূপ সৌন্দর্যের বর্ণনা করতে শুরু করলো। সুখ পাখি পদ্মাবতী প্রতিটা অঙ্গে, তার হাত পা, তার মুখ, তার চুল, তার নাক মুখ চোখ, তার গায়ের রং, তার প্রতিটা অঙ্গের রূপ সৌন্দর্যের কথা সূক্ষ্মভাবে একে একে বিশ্লেষণ করছেন। আর রাজা রত্ন সেন কল্পনার চোখে সেই পদ্মাবতীকে দেখছে। রত্ন সেন ভাবছে সেই পদ্মাবতী বোধহয় আমার চোখের সামনে দাঁড়িয়ে, তার চোখের সামনে শুধু পদ্মাবতীর চেহারাই ভাসছে। এবং সুখ পাখি পদ্মাবতীর সর্বশেষ বিশ্লেষণের পর, মানে পদ্মাবতীর রূপের সব সৌন্দর্যের বর্ণনার পর বললেন যে আপনার যে স্ত্রী নাগমতী, নাগমতীর চাইতেও আমার প্রিয় সখী পদ্মাবতী শত গুণে সুন্দর। রত্ন সেন আরো পাগল হয়ে গেলেন। সৃষ্টি হলো তার মধ্যে পূর্ব রাগ। পূর্ব রাগ কাকে বলে? কাউকে চোখে না দেখে তার রূপ সৌন্দর্য গুণের কথা শুনে তার প্রেমে পড়ে যাওয়াকে বলা হয় পূর্ব রাগ। রত্ন সেনও সুখ পাখির মুখে পদ্মাবতীর রূপ গুণ সৌন্দর্যের কথা শুনে তার প্রেমে পড়ে গেল, অর্থাৎ তার মধ্যে পূর্ব রাগের সৃষ্টি হয়ে গেল। তারপর থেকে রাজা রত্ন সেন আর কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারে না, তার রাজকার্যে মন বসে না, সব সময় মন মরা হয়ে বসে থাকেন। কেন? অর্থাৎ তার মনের মধ্যে পদ্মাবতী রোগ ঢুকে গেছে। সে পদ্মাবতীকে ভালোবেসে ফেলেছে, তাকে বিবাহ করার জন্য, পদ্মাবতীকে পাওয়ার জন্য সে উন্মুখ হয়ে পড়েছে। সব সময় তিনি পদ্মাবতীর কথাই ভাবেন। তাই একদিন রাজা রত্ন সেন এই পদ্মাবতীকে পাওয়ার জন্য এক যোগী বেশ ধারণ করে তিনি রওনা দিলেন সেই সিংহলে। সিংহলে এসে যোগী বেশ ধারণ করে রাজা রত্ন সেন দীর্ঘদিন ধরে নানা দুঃখ কষ্ট সহ্য করে পদ্মাবতীর অনুসন্ধান চালালেন, কিন্তু তার খোঁজ পাচ্ছেন না। খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে থাকতে লাগলেন, ভিক্ষা করতে লাগলেন, না খেতে পেয়ে শেষ পর্যন্ত অনেক বাধা বিপত্তি কাটিয়ে রাজা রত্ন সেন একদিন দুপুরবেলা পথের ধারে এক বাগানে এক বটবৃক্ষের তলায় বসে বিশ্রাম করতে লাগলেন। কিন্তু সেই বাগানটি ছিল সিংহল রাজকন্যা পদ্মাবতীর প্রমোদ উদ্যান। সেই সময় সিংহল রাজকন্যা পদ্মাবতী তার প্রিয় চার সখী চন্দ্রকলা, বিদুর্নলা, বিজয়া ও রোহিণীদেরকে সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন সেই প্রমোদ উদ্যানের সরোবরে স্নান করতে। স্নান করে তারা চার সখী যখন বাড়ির পথে রওনা দিচ্ছেন, তখন মাঝে পদ্মাবতী আর তার দুই তীরে দুই সাইডে দুইজন দুজন করে চারজন তার সখী। একটা কথা আছে, নারীদের সৌন্দর্য সব থেকে বেশি প্রকাশ পায় কোন সময়? স্নান করার পর ভেজা বস্ত্রে যখন তিনি থাকেন, তখন নারীদের সৌন্দর্য বেশি প্রস্ফুটিত হয়। আর ওই জন্য বৈষ্ণব কবিদের রাধার চরিত্র নির্মাণে বর্ষা বিষয়ের পদই বেশি আকৃষ্ট করেছে। অর্থাৎ বর্ষায় ভেজা রাধার যে সৌন্দর্য,
বেশি আকৃষ্ট করেছে বৈষ্ণব পদাবলীর কবিদেরকে। আর সেই জন্য সেই সময় পদ্মাবতীর সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। তো রত্নসেন যে বৃক্ষের তলায় বসে বিশ্রাম করছিলেন, সেই পাশ দিয়ে পদ্মাবতী হেঁটে যাচ্ছিলেন তার সখীদের সাথে স্নান করে। এমন সময় হঠাৎ রত্নসেনের চোখ চলে যায় পদ্মাবতীর দিকে, এবং পদ্মাবতীর চেহারা দেখে তিনি অনুমান করতে পারেন যে এটাই হচ্ছে পদ্মাবতী। কেন? যে তিনি পাখির মুখে যা শুনেছিলেন তার রূপ সৌন্দর্য বর্ণনা তার সঙ্গে খাপে খাপ। আর তার যে সৌন্দর্য, তার সৌন্দর্য দেখেই, তার রূপ দেখেই রাজা রত্নসেন অচেতন হয়ে যান, অজ্ঞান হয়ে উল্টে পড়ে যান সেখানে। তারপর পদ্মাবতী তার সখীরা যখন সেখানে কাছে আসেন, দেখেন এক যোগী গাছতলায় পড়ে আছে অজ্ঞান হয়ে। তখন পদ্মাবতী তার সখীদের আদেশ দেন সেবা করতে। তারা সেবা করেন। সেবা করে রাজা রত্নসেনের জ্ঞান ফেরান, চেতনা ফেরান। যখন চেতনা ফিরল, তখন রত্নসেন পদ্মাবতীকে তার নিজের পরিচয় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে তিনি কে, তিনি কেন এসেছেন। তা বলার আগেই রাজার প্রহরীরা, অর্থাৎ সিংহল রাজের প্রহরীরা তাকে ধরে ফেলে, যে রাজকুমারীর প্রমোদ উদ্যানে পুরুষ মানুষ তুমি আসলে কোথা থেকে। এই অপরাধে তাকে ধরে নিয়ে যাওয়া হয় সিংহল রাজসভায়। সিংহল রাজসভায় রত্নসেন সত্যি কথা বলে যে আমি চিতরের রাজা রত্নসেন, আমি পদ্মাবতীকে ভালোবাসি, তাকে বিবাহ করার জন্য এসেছি। কিন্তু রাজা রত্নসেন বিশ্বাস করে, রাজা বলছি সিংহল রাজা রত্নসেনের কথা বিশ্বাস করলেন না। তিনি যদি চিতরের রাজা রত্নসেনই হবেন, তাহলে তিনি যোগী বেশে কেন, এভাবে কেন? কেউ বিশ্বাস করল না। রত্নসেনকে কারাগারে বন্দী করে দেওয়া হলো। কিন্তু কারাগারে যে বন্দী করে দেওয়া হলো, এমন যে কারাগার, সেই কারাগারের দরজা জানালা অতিক্রম করে পদ্মাবতী প্রতিদিন নিজ গৃহে যেতেন আর নিজ গৃহ থেকে ফিরে আসতেন। এই যাওয়া আসার মাঝে রাজা রত্নসেনের সাথে প্রত্যেক দিন সাক্ষাৎ হতো পদ্মাবতীর। আর রত্নসেন এই সাক্ষাতের ফাঁকেই নিজের পরিচয়, নিজের মনের কথা পদ্মাবতীকে বলে ফেলে, এবং পদ্মাবতীও তাকে বিশ্বাস করে তাকে বিবাহ করতে রাজি হয়। কিন্তু সিংহল রাজের কাছে এই প্রস্তাবটা নিয়ে যাওয়ার ক্ষমতা পদ্মাবতী কিংবা রত্নসেন কারোরই ছিল না। কারণ সিংহল রাজ কোনো মতে তার কারাগারে বন্দী এক আসামের সাথে তার মেয়ের বিয়ে দেবে না। আর পদ্মাবতীও সাহস করে কখনো তার বাবার কাছে এই প্রস্তাব নিয়ে যেতেও পারেনি। এমন সময় ঘটল এক ঘটনা। রাজা রত্নসেনের রাজদরবারে উপস্থিত হলেন এক কর্মচারী। তিনি রত্নসেন নয়, সিংহল রাজ। সিংহল রাজের দরবারে এক কর্মচারী উপস্থিত হলেন। তিনি এসে কাজ চাইলেন। সিংহল রাজ জিজ্ঞাসা করলেন, তোমার কোনো রাজসভায় কাজ করার অভিজ্ঞতা আছে? কর্মচারী বললেন যে হ্যাঁ, আমি এর আগে চিতরের রাজসভায় কাজ করেছি। তখন তাকে, সেই কর্মচারীকে তিনি নিয়োগ করলেন তার কারাগারে বন্দী আসামিদের দেখাশোনার কাজে, প্রহরার কাজে নিযুক্ত করলেন। নিযুক্ত হলেন। নিযুক্ত হয়েই তিনি দেখতে পেলেন কারাগারে বন্দী চিতরের রাজা রত্নসেন। তিনি কাজ করতেন চিতরের রাজা রত্নসেনের বাবা যখন চিতরের রাজা ছিলেন, ঠিক সেই সময় তিনি তখন ছিলেন চিতরের যুবরাজ। তাকে দেখে বলে, রত্নসেন তুমি এখানে? রত্নসেন বললে, হ্যাঁ আমি
পদ্মাবতীর রূপগুণের কথা সুখ পাখির মুখে শুনে আমি তার প্রেমে পড়ে গেছি এবং তাকে বিবাহ করার উদ্দেশ্যেই আমি যোগী বেশে এখানে এসেছি, কিন্তু তারা আমাকে ধরে রেখেছে, আমার কথা কেউ বিশ্বাস করেনি। তখন সেই রাজকর্মচারী সিংহ রাজার কাছে সেই প্রস্তাবটা এসে দেয়। তিনি বলেন যে আপনি যাকে বন্দি করে রেখেছেন তিনি কোনো যোগী নন, তিনি হচ্ছেন চিত্তরের রাজা রত্নসেন। তিনি আপনার মেয়েকে ভালোবাসেন এবং আপনার মেয়েকে বিবাহ করতে চান। এ কথা শুনে রাজা সিংহরাজ তার মেয়ে পদ্মাবতীর সাথে চিত্তরাজ রত্নসেনের বিবাহের ব্যবস্থা করেন। মহা ধুমধাম করে রত্নসেনের সাথে পদ্মাবতীর বিবাহ হয়। বিবাহের দিন পদ্মাবতী সেজেছেন বধূ বেশে সেজে তার সখীরা সুন্দর করে তাকে বধূ বেশে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দেওয়ার পর পদ্মাবতী এবার ভাবলো যে দেখি আমাকে বধূ বেশে কেমন লাগে। এই ভেবে তিনি একটা হাতে আয়না তুলে নিলেন। নিজ আখি নিজ রূপ দেখি সুশোভন, করেত লইল রামা নির্মল দর্পণ। নিজের রূপ নিজের চেহারা নিজের চোখে দেখার জন্য সে একটা আয়না হাতে তুলে নিল। কিন্তু হাতে আয়নাটা তুলে নেওয়ার পর সে নিজের রূপ দেখে নিজেই অবাক যে আমি এত সুন্দর, আগে তো আমি জানতাম না। তখন তার মনে হলো আমি যেন বোধহয় আর পৃথিবীর বুকে নেই, আমি বোধহয় কোনো স্বর্গের অপ্সরী, কোন স্বর্গের বিদ্যাধরী। এবং তিনি যে আয়নাটা দেখছেন তার আয়নায় শুধু নিজের মুখ দেখতে পাচ্ছেন না, তার সঙ্গে তার প্রিয় মানুষ, তার প্রাণ পুরুষ, তার প্রিয়তম রত্নসেনেরও মুখ দেখতে পাচ্ছেন কল্পনায়। তার মুখের ভাব পাশে, তার চেহারার পাশে রত্নসেনেরও চেহারা ভেসে উঠছে। আর তিনি পাগলিনীর মতো তার সখীদের বলছেন, সখী আমাকে বরমাল্য দাও। তার সখীরা বলছে তুমি বরমাল্য কি করবে এখানে? বলছে আমি রত্নসেনের গলায় পড়াবো। যে রত্নসেন এখানে কোথায়? রত্নসেন তো বিবাহ মণ্ডপে। তখন পদ্মাবতীর জ্ঞান ফিরল, টনপটে সে তো বিবাহ মণ্ডপে, আর আমি এখনই তাকে মালা পরাতে মালা চাইছি। পদ্মাবতী কত ভালোবেসে ফেলেছে রত্নসেনকে, তার ধ্যান জ্ঞান চিন্তামণি হয়ে পড়েছে রত্নসেন। তারপর চতুর্দোল আসে, অর্থাৎ পালকি আসে। পালকিতে নিয়ে যাওয়া হবে পদ্মাবতীকে বিবাহ মণ্ডপে। তখন পদ্মাবতীর লজ্জায় আর পা সরে না। তখন সখীরা তাকে বলে যে তুমি এখনই এমন করছো, লজ্জা করছো, মধুচন্দ্রিমার কালিমা তোমার কি হবে? তারপর গুটি গুটি পায়ে লজ্জায় পদ্মাবতীর মা আসে, তাকে তাড়াতাড়ি তুলে দেয় পালকিতে, চলে যায় বিবাহ মণ্ডপে। রত্নসেনের সাথে পদ্মাবতীর বিবাহ হয় মহা ধুমধাম করে। বিবাহের পর রত্নসেন তার স্ত্রী পদ্মাবতীকে নিয়ে চিতোরের রাজসভাতেই থেকে যায় দীর্ঘদিন। চিতোর বলছি, হ্যাঁ সিংহলের রাজসভাতে, অর্থাৎ সিংহল রাজসভাতেই পদ্মাবতীকে বিবাহ করে পদ্মাবতীকে নিয়ে সিংহলেই থেকে যায় রাজা রত্নসেন দীর্ঘদিন। আর তার রাজ্য চিতোর, তার প্রথম স্ত্রী নাগমতী, তাদের কথা সে প্রায় ভুলেই যায়। এমন সময় রাজা রত্নসেন এক সুখ পাখির মুখে জানতে পারে যে চিতোর এবং তার স্ত্রী নাগমতী খুব দুঃখে আছে, খুব কষ্টে আছে। তার প্রথম স্ত্রী নাগমতী রত্নসেনের বিরহে কাতর অবস্থায় অতি দুঃখে কষ্টে যন্ত্রণায় দিন কাটাচ্ছে। এই সংবাদ পেয়ে চিতোররাজ রত্নসেন সিদ্ধান্ত নেন যে তিনি এবার বাড়ি ফিরে যাবেন, চিতোরে ফিরে যাবেন। বাড়ি ফেরার জন্য, চিতোর যাওয়ার জন্য তিনি আয়োজন শুরু করলেন।
তিনি তার নৌকার বহর সাজালেন, তার সঙ্গে যাবে পদ্মাবতী এবং তার আত্মীয় স্বজন এবং তার সখীরা। যেদিন তিনি যাত্রা করবেন সেদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ রাজা রত্নসেনের কাছে এসে ভিক্ষে চাইলেন। তিনি বললেন, রাজা রত্নসেন, তোমার যা সম্পত্তি আছে, তোমার এই সম্পত্তির 4 ভাগের 1 ভাগ আমাকে দান করো। তখন রাজা রত্নসেন ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি একজন সামান্য ভিখিরি ব্রাহ্মণ, তুমি সম্পত্তি নিয়ে কি করবে? তুমি সম্পত্তি বাদে তুমি যা চাও আমি তোমাকে দেব। তখন সেই ভিখারি ব্রাহ্মণ বললেন যে তুমি যদি আমাকে তোমার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ দান করো তাহলে তোমার সমুদ্র যাত্রা সফল হবে, মঙ্গল হবে, শুভ হবে। আর যদি তুমি আমাকে দান না করো তাহলে তোমার সমুদ্র যাত্রা অমঙ্গল হবে, তোমার সমুদ্র যাত্রা সফল হবে না, ব্যর্থ হবে। কিন্তু রাজা রত্নসেন তার কথাকে কোনো তোয়াক্কা না করে তাকে তাড়িয়ে দিলেন। কিন্তু এই ব্রাহ্মণ কোনো ব্রাহ্মণ ছিল না, এই ভিখিরি ব্রাহ্মণ ছিল আদতে সমুদ্র। সমুদ্র ভিখারি ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে রাজা রত্নসেনের কাছে এসেছিলেন তাকে পরীক্ষা করার জন্য। কিন্তু যেহেতু তাকে সাহায্য করলেন না, তাই ভিখারি ব্রাহ্মণের ছদ্মবেশধারী সমুদ্র রাজা রত্নসেনকে বলে গেলেন যে তোমার সমুদ্র যাত্রা কখনো সফল হবে না। রাজা রত্নসেন তার নৌকার বহর নিয়ে যাত্রা করলেন সমুদ্র পথে চিতোরের উদ্দেশ্যে। এক নৌকায় রাজা রত্নসেন, তার স্ত্রী পদ্মাবতী, তার প্রিয় সখীরা, বাকি অন্যান্য নৌকায় বিভিন্ন আসবাবপত্র এবং অন্যান্য আত্মীয় পরিজনরা যাত্রা করলেন। যাত্রাপথে যেতে যেতে মাঝ সমুদ্রে যখন পৌঁছেছে তখন বিশাল ঝড় উঠল, গোটা আকাশ কালো মেঘে ঢেকে গেল। সমুদ্রে বিশাল পর্বতের মতো উঁচু উঁচু ঢেউ উঠতে লাগলো। এই সামুদ্রিক ঝড়ে রাজা রত্নসেনের বহরের নৌকাগুলি একে একে ডুবে যেতে লাগলো। তখন নিরুপায় রাজা রত্নসেন নৌকায় বসে ঈশ্বরের সাধনা করতে লাগলো। এবার বিরাট এক রাক্ষস এসে রাজা রত্নসেনের নৌকাকে চুরমার করতে চাইল, কিন্তু এক সমুদ্র পক্ষীর সহায়তায় রাজা রত্নসেনের নৌকা সে রাক্ষসের হাত থেকে রক্ষা পায়। কিন্তু তার নৌকাটি ঝড়ের প্রচন্ড তাণ্ডবে, সামুদ্রিক ঝড়ের প্রচন্ড তাণ্ডবে ভেঙে যায়। তখন বেগতিক দেখে রাজা রত্নসেন এক কলার ভেলায় দেখলো, এক কলার ভেলা ভেসে যাচ্ছে। তখন সেই কলার ভেলায় তার স্ত্রী পদ্মাবতী সহ তার 4 সখীকে সেই কলার ভেলায় তুলে দিতে লাগলো। কলার ভেলায় তুলে দেওয়ার পর এবং সে নিজেও সেই কলার ভেলায় চেপে গেল। কলাই ভেলায় চাপার পর সেই কলার ভেলাটি 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়। এক খণ্ডে ভেসে যায় রাজা রত্নসেন, অন্য খণ্ডে ভেসে যায় রাজা রত্নসেনের স্ত্রী পদ্মাবতী সহ তার 4 সখী। সামুদ্রিক ঝড়ে তাণ্ডবে বিশাল বিশাল পর্বতের ন্যায় ঢেউয়ে তাদের ভেলাটি বারবার আছাড় খায়, আর তাতে পদ্মাবতী সহ তার 4 সখী অচেতন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। ঝড় হয়, জোয়ারের তাণ্ডব কমে যায়, তারপর শেষে নেমে আসে ভাটার শোষণ। ভাটার শোষণ যখন নেমে আসে তখন তাদের সেই কলার ভেলাটি সমুদ্রের তীরে এক জায়গায় আছড়ে পড়ে, আর সেই সমুদ্রের তীরেই পদ্মাবতী সহ তার 4 সখীর দেহ সমুদ্রের তীরে অজ্ঞান অচেতন অবস্থায় পড়ে থাকে। কিন্তু যে জায়গায় তাদের দেহটা পড়ে সমুদ্রের তীরে, সেই জায়গাটা ছিল একটা দিব্যপুরী, এক মনোরম স্থান। দিব্যপুরী কাকে বলে?
দিব্য কথার অর্থ হচ্ছে মনোরম স্থান, স্বর্গীয় স্থান, মনোহর দৃশ্যপূর্ণ স্থান, পরিমাণে স্থান। তো সমুদ্রের তীরে এক দ্বীপভূমি, এই দ্বীপভূমিটি ছিল অতীব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এরকম একটা বিশাল দিব্যপুরী, এই দিব্যপুরীতে ছিল মাঝে একটা পর্বত, এরকম পর্বত, পর্বতের চার ধারে নানা ধরনের বৃক্ষ, ফুলের গাছ, ফলের গাছ, সুগন্ধি গাছ, যার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, নানা ধরনের ফুল, নানা ধরনের সুমিষ্ট ফলের গাছ, এমনকি বিভিন্ন বনৌষধি যুক্ত গাছ, বিভিন্ন ধরনের ফুলে ফুলে ভরা। আর এখানে যারা বসবাস করে তারা সত্য ধর্ম পালন করে, সৎ পথে চলে, সৎ আচরণ পালন করে, তারা সৎভাবে সত্য ধর্ম চালনার মাধ্যমে তারা সৎভাবে জীবন যাপন করে। এখানে কোনো হিংসা, হানাহানি, দুঃখ, কষ্ট বলে কোনো জিনিস নেই। আর তার চারদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য তা অতীব সুন্দর। আর এই এলাকার যিনি রাজা তার নাম হচ্ছে সমুদ্ররাজ, সমুদ্ররাজ। আর এই সমুদ্র রাজার কন্যা, সমুদ্র রাজার কন্যার নাম ছিল পদ্মা। পদ্মা, রাজা রত্নসেনের স্ত্রী পদ্মাবতী, সিংহলগ্ন পদ্মাবতী, আর সমুদ্র রাজার কন্যা হচ্ছে পদ্মা। এই পদ্মার অবশ্য মূল কাব্যে অর্থাৎ মালিক মুহাম্মদ জায়সির পদুমাবাদ কাব্যের নাম ছিল লক্ষ্মী, কিন্তু সৈয়দ আলাওল এই লক্ষ্মী নামটাকে পরিবর্তন করে তিনি নিজস্ব নাম রেখেছিলেন পদ্মা। তো সমুদ্র রাজার কন্যা ছিল পদ্মা। এই পদ্মা তার সখীদেরকে নিয়ে একবার ঘুরতে আসেন এই দিব্যপুরীতে। দিব্যপুরীতে ঘুরতে এসে দেখেন যে সমুদ্রের মাঝের এই তীরে এই দিব্যভূমিটা অতীব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। একটা উঁচু পর্বত, আর পর্বতের চারিধারে নানা ধরনের ফল ফুলের গাছ, আর তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে, নানা ধরনের বনৌষধি গাছ এবং সুমিষ্ট ফলের গাছ। এবং এখানে যারা বসবাস করছে তারা সত্য ধর্ম পালন করছে, সৎ পথে চলছে, সৎ আচরণ পালন করছে। এখানে দুঃখ কষ্ট বলে কোনো জিনিস নেই। তার এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার মানুষের জীবনযাপন, তার আচার ব্যবহার দেখে সে মুগ্ধ হয়ে গেছে। এবং মুগ্ধ হয়ে সে এই পর্বতের পাশে এক উঁচু টঙ্গি, অর্থাৎ ভুট্টার জমির টঙ্গের মতো উঁচু এক উঁচু প্রাসাদ নির্মাণ করেছে। এক উঁচু প্রাসাদ নির্মাণ করেছে এখানে। আর সেই উঁচু প্রাসাদকে সে নানা ধরনের মূল্যবান ধাতু দিয়ে, রত্ন দিয়ে, সুন্দর করে নানা রঙে রঙিন করে সাজিয়ে দিয়ে সে সেখানে বসবাস করতে শুরু করে। সেটাকে সে প্রমোদ উদ্যান তৈরি করে ফেলে। সে প্রতিদিন রাত্রে তার বাবার গৃহে সুখে হেসে খেলে দিন কাটায় তার সখীদের সাথে। সকাল হলেই তার সখীদেরকে নিয়ে চলে আসে এই প্রমোদ উদ্যানে খেলা করতে। কে? সমুদ্র রাজার কন্যা পদ্মা। তো প্রতিদিনের মতো সেদিনও সমুদ্র রাজার কন্যা তার সখীদেরকে সঙ্গে নিয়ে সকালবেলা এই প্রমোদ উদ্যানে ঘুরতে এসে দেখছে সমুদ্রের তীরে একটা কলার ভেলা পড়ে আছে। এই কলার ভেলা দেখে তো অবাক, যেখানে কলার ভেলা আসলো কোত্থেকে, তার মানে কৌতুকের সৃষ্টি হলো। সে আরো সামনে এগিয়ে গেল। আরো সামনে এগিয়ে গিয়ে দেখলো যে এক জায়গায় এভাবে কলার ভেলা পড়ে আছে। আর সেখানে দেখলো, এগিয়ে গিয়ে দেখছে এক জায়গায় একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার চারিধারে আরো 4টি মেয়ে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তার মাঝে চারদিকে 4টি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর মাঝে একটা মেয়ে পড়ে আছে। তো তার মাঝে যে মেয়ে, মাঝে অর্থাৎ মধ্যখানে যে মেয়েটি আছে, সেই মেয়েটি অতীব সুন্দর। তার রূপের কলা দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মা অবাক, সে বিস্মিত। তার রূপ সৌন্দর্য দেখে, তার রূপের কলা দেখে সে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই মেয়েটি এত সুন্দর যে স্বর্গের অপ্সরী যে রম্ভা, যিনি দেখতে অতীব সুন্দরী, তার থেকেও
এই মাঝের মেয়েটি যে অজ্ঞান হয়ে পড়ে আছে সেই মেয়েটি আরো অতীব সুন্দর, তার রূপকেও সে হার মানায়। সে মনে মনে ভাবে যে এ হয়তো কোনো স্বর্গের বিদ্যাধরী। বিদ্যাধরী কারা? যারা অপ্সরী হয়, যারা স্বর্গের অপ্সরী, তারা স্বর্গের দেবসভায় ইন্দ্রের সভায় নৃত্য প্রদর্শন করে দেবতাদের মনোরঞ্জন করে। তারা দেখতে সুন্দরী হয় এবং নৃত্যবিদ্যায় পারদর্শী হয়। আর যারা বিদ্যাধরী তারা দেখতে তো সুন্দরী বটেই, নৃত্যবিদ্যায় পারদর্শী তো বটেই, তার সঙ্গে সঙ্গে তারা সঙ্গীতেও পারদর্শী হয়। আর এরা স্বর্গ এবং মর্তের মাঝামাঝি অবস্থানে এরা বসবাস করে এবং এদের দেবকুল এবং মানবকুল উভয় বংশেই তাদের বিবাহের রীতি আছে। তো এই বিদ্যাধরীর সঙ্গে তুলনা করলেন পদ্মা, যে এই মেয়েটি হয়তো কোনো স্বর্গের বিদ্যাধরী। সেও হয়তো নাচে গানে বা তালে কোনো ভুল করেছে, তাই হয়তো দেবরাজ ইন্দ্র তাকে অভিশাপ দিয়ে স্বর্গ থেকে বিতাড়ন করে দিয়েছে। আর সে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে সে এখানে এসে হয়তো অজ্ঞান হয়ে অচেতন অবস্থায় পড়ে গেছে। তার রূপ সৌন্দর্য দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মার মনে হয়েছে বোধহয় সে চিত্রের পুতুলের মতো, ছবির পুতুলের মতো সে সুন্দর। তারপর সে কাছে যায়, কাছে গিয়ে দেখে যে তাদের যে পরিধেয় বস্ত্র, সেই পরিধেয় বস্ত্রগুলো খুলে গেছে। মাথার চুলের যে বেণীবন্ধন, কেশ চুলের খোপা সব খুলে এলোমেলো হয়ে গেছে। এসব তাদের শরীরের এই অবস্থা দেখে পদ্মা অনুমান করছে যে তারা হয়তো সমুদ্র পথে কোথাও যাচ্ছিল। তারপর সামুদ্রিক ঝড়ে, প্রাকৃতিক বিপর্যয়ে ওদের নৌকা হয়তো ভেঙে গেছে। তারপর তারা সামুদ্রিক ঝড়ে নানা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে কোনো ক্রমে এদের দেহ এই সমুদ্রের তীরে আছড়ে পড়েছে। আছড়ে পড়ে সামুদ্রিক কষ্ট থেকে রক্ষা পেয়েছে। কাছে গিয়ে তাদের নাকে হাত দিয়ে দেখলো ওদের কিঞ্চিত অল্প অল্প শ্বাস আছে। তখন পদ্মা তার সখীদেরকে বলল যে সখী, তোমরা এই পঞ্চকন্যাকে কাপড় দিয়ে ঢেকে আমার উদ্যানের মাঝে নিয়ে চলো। তার সখীরা এই পঞ্চকন্যাকে কাপড় দিয়ে ঢেকে বাগানের মাঝে নিয়ে গেল। আর সমুদ্রকন্যা পদ্মা সে প্রতিজ্ঞা করলো, যতক্ষণ আমার প্রাণ আছে আমি এই পঞ্চকন্যার সেবা করে ওদের প্রাণ ফেরাবো, ওদের জীবন ফেরাবো। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ, যাতে আমি এই পঞ্চকন্যার প্রাণ ফিরাতে পারি। এবং এও প্রার্থনা করলো যে আমি যদি ভাগ্যবতী কন্যা হয়ে থাকি, আমার বাবা আমার পিতা যদি পুণ্যবান হয়ে থাকে, তাহলে আমার পিতার পুণ্যের ফলে, আমার ভাগ্যের ফলে বাহুরব কন্যার জীবন ফিরে আসুক। এই বলে বাগানের মাঝে নিয়ে গিয়ে পঞ্চকন্যাকে নিয়ে গিয়ে সেখানে আগুন জ্বালালেন। তারা আগুন জ্বালিয়ে কেউ মাথায়, কেউ পায়ে, কেউ কপালে সেক দিতে লাগলেন। তারপর বিভিন্ন তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক প্রয়োগ করে, বনৌষধি প্রয়োগ করে তারা ওই পঞ্চকন্যার সেবা করতে লাগলেন। পঞ্চকন্যার সেবা এইভাবে 4 দণ্ড, অর্থাৎ 1 দণ্ড সমান 24 মিনিট, তাহলে 4 দণ্ড সমান 4 × 24 = 96 মিনিট, প্রায় 1.5 ঘন্টা সামথিং, 1.5 ঘন্টা প্লাস, 1.5 ঘন্টা ধরে, অর্থাৎ 4 দণ্ড ধরে 96 মিনিট ধরে তাদের সেবা করতে করতে তারা এই পঞ্চকন্যার প্রাণ ফেরালেন। পঞ্চকন্যার চেতনা ফিরে পেল। এই হচ্ছে আমাদের কবিতার বিষয়বস্তু। আমি পূর্ব কাহিনী এবং কবিতার বিষয়বস্তু বলে ফেললাম। আমরা এটুকুই থাক, আমরা কবিতাটা পড়ব এর পরের দিন। কবিতাটি এর পরের দিন আমরা লাইন বাই লাইন পড়ব এবং প্রত্যেকটা লাইনকে বিশ্লেষণ করে করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা এর পরের দিন বোঝার চেষ্টা করব। তোমরা একটু কবিতাটি বারবার বাড়িতে পড়ো, তাহলে বুঝতে পারবে। আমি কবিতার পূর্ব কাহিনী, অর্থাৎ আমি বললাম এই সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যের 35 নম্বর খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে নেওয়া। তো 35 নম্বর খণ্ডের আগে যে 34টা খণ্ড,
তার 34টা খণ্ডের কাহিনী আমি সংক্ষেপে বললাম এবং 35 নম্বর খণ্ড অর্থাৎ পদ্মা সমুদ্র খণ্ডের কাহিনীটাও আমি বলে দিলাম। আমি এর পরের দিন কবিতাটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব লাইন বাই লাইন, এবং তার পরবর্তী কাহিনী যদি তোমাদের শোনার ইচ্ছে থাকে আমি পরবর্তী কাহিনীটাও শুনিয়ে দেবো। আজ পর্যন্ত এটুকুই থাক। তোমরা বাড়িতে সবাই কবিতাটি পড়ো, বোঝার চেষ্টা করো। আর কোনো সমস্যা হলে আমি এর পরের দিন আবার এই ক্লাস নিয়ে হাজির হব, বা কারো কোনো কিছু সমস্যা হলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠাও। তোমরা সবাই আমার জানো আমার নম্বর। আর ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে।